2025 সালের স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। ভাই বোনেরা, আজ তোমরা বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে আসলে। আমি এই ভিডিওতে তোমাদের এমসিকিউ ও এসএকিউ সমস্ত উত্তরগুলো করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও। সঠিক উত্তরটিতে আমি গোল দাগ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটা ছিল টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে? যে চারটি অপশন ছিল, সঠিক উত্তরটা হবে রিলিফ ফান্ডে। পরের প্রশ্ন ছিল মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো। সঠিক উত্তরটা হবে ঘরে, অর্থাৎ অফিসের ঘরে এসে বসলো। 3 নম্বর প্রশ্ন ছিল ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে। সঠিক উত্তরটা হবে অপশন এ, বাদাটা। বাদাটা, আসল বাদাটা যে কোথায় আছে তা উৎসব খুঁজে বার করবে। পরের প্রশ্ন ছিল বুড়িকে হরিবোল বলতে শুনেছিল। উত্তর হবে নকরি নাপিত। এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি, কে বলল? সঠিক উত্তর হবে চৌকিদার। সত্য কঠিন বলে কবি তাকে কী করেছিলেন? কবি তাকে ভালোবেসেছিলেন। পরের প্রশ্ন আছে কিসের মতো লাল আগুন। সঠিক উত্তর হবে মোরগ ফুলের মতো। তারপরে আছে আমার ক্লান্তির উপর ঝরুক। কি ঝরার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মহুয়া ফুল। গাছগুলো বসাও। কোথায় বসাতে হবে? বাগানে। নিয়ত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জেগেছিলেন, কি জেগেছিলেন? ক্রোধ। সে অভিনয় ও ভঙ্গির বহুল ব্যবহার আছে। কোন অভিনয়ের কথা বলা হয়েছে? কাবুকি থিয়েটারের অভিনয়ের কথা বলা হয়েছে। মানে জাপানের কাবুকি থিয়েটারে যেরকম ভঙ্গি ছিল, সেখানে অঙ্গভঙ্গি বা দেহভঙ্গির মাধ্যমে অভিনয় করা ছিল সেখানকার রীতি। আর সেই রীতি দেখে এখানেও ব্যবহার করেছেন অভিনেতারা। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের থিয়েটারে আসার আগে কিসে চাকরি করতেন? সঠিক উত্তর হবে পুলিশে। পরের প্রশ্ন আছে পুত্র রাজনীতি বড় কূট। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রজনীর। ভারত জয় করেছিল। ভারত কে জয় করেছিল? তরুণ আলেকজান্ডার। পরের প্রশ্ন আছে বলি কান্ধারি 3 বার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? সঠিক উত্তর হতো মর্দানাকে। বাংলা গানে সঞ্চারী প্রবর্তন কার অমর কীর্তি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল বসু। এই দাগেরে একটা অথবা প্রশ্ন ছিল বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতাকে? এর সঠিক উত্তরটি হবে তপন সিংহ। পরের প্রশ্ন ছিল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায়, তিনি হলেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মেঘনাদ সাহা। এই দাগেরে অথবা আরেকটা প্রশ্ন ছিল মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1889 সালে। নেক্সট প্রশ্ন ছিল তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন ছিল অন্ন শব্দটির আদি অর্থ কি? সঠিক উত্তরটা হবে অন্ন শব্দের আদি অর্থ হলো খাদ্য। তো এই ছিল এমসিকিউগুলো। এরপর চলে আসি এসএকিউর যে প্রশ্নগুলো তার অ্যান্সারে। এই প্রশ্নের উত্তর বলার আগে ভাই বোনদের কাছে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের যে পরবর্তী পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার অ্যান্সার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে থাকবো। সঠিক উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তাই সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখো। আর ভিডিওতে একটি লাইক করে বন্ধুমহলে শেয়ার করে দিও। আর সেই সঙ্গে অতি অবশ্যই কমেন্ট লিখে জানাবে তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো কিনা, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমরা কতগুলো পরীক্ষায় ঠিক করে এসেছো তা আমাকে কমেন্ট লিখে অতি অবশ্যই জানাবে। কেননা তোমার একটা মূল্যবান মতামত আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো এরপর এসো এসএকিউ প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা ছিল মৃত্যুঞ্জয় আপিসে যায় না। মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না?
আমি উত্তরটা লিখে দিয়েছি, একটু তোমাদের জুম করে দেখাই। পড়তে যদি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট লিখে জানাবে। সঠিক উত্তরটা এইভাবে লিখলে হতো, চরম বিপর্যস্ত মৃত্যুঞ্জয় অনাহারী ফুটপাতবাসীদের কথা চিন্তা করতে করতে পাগল হয়ে তাদের মতো আচরণে অভ্যস্ত হয়ে উঠেছে বলে সে আর অফিসে যায় না। পরের প্রশ্ন ছিল, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে, তার এমন হয়ে ওঠার কারণ কি? এর উত্তরটা হবে উদ্ধৃতাংশে কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে। তার এমন হয়ে যাওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে, ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে মানসিক বিপর্যস্ত হয়ে ওঠা মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে আসে, কাজে ভুল হয়, চুপচাপ বসে থাকে, তার মানে এই রকম হয়ে যায়। পরের প্রশ্ন ছিল, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়। শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে? এর উত্তরটা দেখো, বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি ইত্যাদি মাছের পদ রান্না করে খাওয়ানোর জন্য আয়োজন চলে। কাকে খাওয়াবে? শাশুড়িকে। কারণ শ্বশুর অর্থাৎ বুড়োকর্তা মারা যেতে বসেছে। বুড়োকর্তা মারা গেলে প্রাচীন প্রথা অর্থাৎ নিয়ম অনুযায়ী শাশুড়িদের মাছ খাওয়া নিষিদ্ধ হয়েও যায়। তাই শাশুড়িকে মাছ খাওয়ানোর জন্য শেষ মাছ খাওয়ানোর জন্য এত সব মাছের আয়োজন করতে থাকে। নেক্সট প্রশ্ন ছিল, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে, বচনটি কি? এটা তোমরা জানো, ভারতবর্ষ গল্পে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিবারে বাদল শুরু হলে 7 দিন থাকবে, মঙ্গল হলে 5 দিন থাকবে, বুধ হলে 3 দিন থাকবে, বাকি দিনগুলি হলে একদিনেই বাদলটি কেটে যাবে। পরের প্রশ্ন আছে, দেওয়া হয়েছে, কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি উপলব্ধি করলেন? এর উত্তরটা দেখো, কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে উপলব্ধি করলেন, এ জগৎ স্বপ্ন নয়। নেক্সট প্রশ্ন ছিল, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে নেমে এসছে ও নেমে এসে কি করছে? সঠিক উত্তরটা হতো, শিকার কবিতায় উল্লেখিত সুন্দরী বাদামি হরিণটি নেমে এসেছে। সারা রাত অর্জুনের বন থেকে সুন্দরী বন অর্থাৎ এ বন ও বন ঘুরে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার ফলে যে ক্লান্ত হয়ে গেছিল, সেই ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল জলে নেমেছিল। পরের প্রশ্ন ছিল, মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায়? উত্তরটা হতো, মেঘমদির মহুয়ার দেশে পথের দুধারে দেবদারু গাছ, দূরে সমুদ্র, মহুয়ার বন, বনের পাশেই কয়লা খনি ইত্যাদি দেখা যায়। দেবদারু গাছ লিখলেও নাম্বারটা তোমরা পেয়ে যাবে। এই দাগের অথবা একটা প্রশ্ন ছিল, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি কি অর্থহীন? কবি মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি বলেছেন যে ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে গান গাওয়া, ছবি আঁকা, কবিতা লেখা ইত্যাদি যে সৃজনশীল অর্থাৎ সৃষ্টিশীল কাজগুলো সব বৃথা হয়ে পড়বে, অর্থহীন হয়ে পড়বে। পরের প্রশ্ন দেওয়া ছিল, দুরন্ত অভাব থেকে এর জন্ম, এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? আমরা নাট্যাংশের শুরুতেই দেখি যে প্রচণ্ড রকম তাদের অভাবের জন্যই ভালো নাটক তারা করতে পারছিলেন না। তারা চিন্তাভাবনা করেছিলেন দেহ অঙ্গভঙ্গির মাধ্যমে নাটক করে দেখাবেন, কিন্তু তাদের মূলে যে অভাবটা ছিল সেটা ভালো একটা স্টেজ ছিল না, সিনারি ছিল না, আলো ঝালর ইত্যাদির অভাবের কথা এখানে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন ছিল, একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তার ভালো না লাগার কারণ কি? এখানে উদ্দিষ্ট উদ্ধৃতিটিতে বক্তা হচ্ছেন রজনী চট্টোপাধ্যায়। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের পরিবারে আপনজন বলতে কেউ ছিল না, না ছিল বউ, না ছিল সঙ্গী সাথী, না ছিল ছেলে মেয়ে, কেউ না থাকায় নিঃসঙ্গ জীবনে রজনী চাটুর্যের ভালো লাগতো না। এইভাবে তোমরা উত্তরটা লিখতে। পরের প্রশ্ন ছিল, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে? সঠিক উত্তর হবে থিবস, ব্যাবিলন, লিমা, রোম, বাইজেন্টিয়াম, আটলান্টিস, স্পেন ইত্যাদি দেশের কথা কবিতার ছত্রে ছত্রে উল্লেখ আছে।
পরের প্রশ্ন আছে, ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3 স্তর থাকে। এই 3টি স্তর কি কি? এই 3টি স্তর হলো শব্দের অর্থ, শব্দের প্রতিশব্দ এবং শব্দের উৎস। পরের প্রশ্ন ছিল, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? সঠিক উত্তর এইভাবে লিখতে, মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ সৃষ্টি হয় তাকে প্রত্যয় বলে। প্রত্যয় 2 প্রকার, কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এবং শেষ এসিকিউ যে প্রশ্নটি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেওয়া হয়েছিল সেটি ছিল, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়? এর সঠিক উত্তরটা এইভাবে লিখতে, যখন দুটি শব্দ যথাসম্ভব ছোট হয় এবং তাদের সব দিক থেকে মিল থাকলেও প্রতি শব্দে একটি ধ্বনির বা বর্ণের পার্থক্য থাকে, যার ফলে অর্থ পরিবর্তন হয়, তখন ওই শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন ধরো তাল এবং থাল, এই তাল শব্দটা ধ্বনি বর্ণ বিশ্লেষণ করলে হবে ত যুক্ত অ, আ যুক্ত ল। ঠিক থাল শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে থ যুক্ত আ যুক্ত ল। তাহলে পার্থক্যটা কোথায় আসলো? দেখো, তাল শব্দের মধ্যে ত আর থাল শব্দের মধ্যে থ, এই দুটো ধ্বনির বা বর্ণের পরিবর্তনের জন্য অর্থ দুটোর পরিবর্তন হয়ে গেল, এই শব্দ দুটোর অর্থ পরিবর্তন হয়ে গেল, কিন্তু উচ্চারণগত দিক থেকে অনেকটা কাছাকাছিই রইল। তাল থাল এতটা অংশের মিল রয়েছে আর এই অংশটার অমিল থাকার রয়েছে, তাহলে সংজ্ঞা অনুসারে মিলে গেল, তো একেই বলা হচ্ছে ন্যূনতম শব্দজোড়। আশা করি ভাই বোনেরা তোমরা সঠিক উত্তরগুলো পেয়ে সঠিক বুঝতে পারলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি অতি অবশ্যই লাইক করবে, বন্ধু মহলে শেয়ার করে দেবে এবং কমেন্ট লিখে জানাবে। তোমরা ভালো থেকো, তোমাদের আগামী পরীক্ষা আরও ভালো হোক, তোমাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে তোমরা পড়াশোনা করে পরীক্ষা দাও, তোমাদের সাফল্য খুব ভালো হোক এই কামনা করি। এই বলেই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসছে আগামীকাল।